উইলিয়াম ড্যালরিম্পল দ্য অ্যানার্কি বইটাকে কেন্দ্র করে আজকের আলোচনা। ভাবলে অবাক লাগে, লন্ডনের ছোট্ট একটা অফিস থেকে শুরু করে মাত্র ৫০ বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতের এতটা জুড়ে নিজেদের শাসন কায়েম করল। হ্যাঁ, মানে ৩৫ জন কর্মচারী নিয়ে শুরু একটা কোম্পানি, অবিশ্বাস্য। এই কর্পোরেট ক্ষমতা দখলের গল্পটা সত্যি অন্যরকম। হুম। আজকের আলোচনায় আমরা দেখব এই কোম্পানি কিভাবে নিজেদের সেনাবাহিনী, নিজেদের কূটনীতি কাজে লাগিয়ে মুঘল সাম্রাজ্যকে সরিয়ে ক্ষমতা দখল করল। আর সম্রাট শাহ আলম, তার জীবনটা যেন এই পুরো গল্পের একটা দুঃখজনক প্রতিচ্ছবি। ঠিক, শুরুটা তো সাধারণ বাণিজ্যই ছিল, তাই না? অবশ্যই, কিন্তু ওদের ইউরোপীয় সামরিক কৌশল, বিশেষ করে উন্নত ট্রেনিং আর অর্থনৈতিক জোর, এগুলোই ওদের অপ্রতিরোধ্য করে তোলে। তাহলে একটু পিছিয়ে যাওয়া যাক। ধরুন ১৭৫০-এর দশকে, তখন তো ফরাসিদের সাথে বেশ টক্কর চলছিল, ডুপলের মতো লোকজন ছিলেন। হ্যাঁ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু একটা বড় মোড় আসে ১৭৪৬ সালের অ্যাডিয়ারের যুদ্ধে। আটিয়া, সেখানে কি হয়েছিল? ওই যুদ্ধে পরিষ্কার হয়ে যায় যে কোম্পানির সুশৃঙ্খল বাহিনী, ওদের ফ্লিন্ট লক মাস্কেট উন্নত বন্দুক আর দ্রুত কামান দাগার ক্ষমতা, এগুলোর সামনে দেশীয় শক্তিগুলো ঠিক এঁটে উঠতে পারছে না। আচ্ছা, আর এরপরেই তো ক্লাইভের উত্থান। একদম। আর ক্লাইভ মানেই তো পলাশি, ১৭৫৭। পলাশির যুদ্ধ, এটা কি শুধুই একটা যুদ্ধ ছিল নাকি? না না, পলাশি যতটা না যুদ্ধ, তার চেয়ে অনেক বেশি ছিল একটা রাজনৈতিক চাল, একটা ষড়যন্ত্র। মির্জাফর, জগৎ শেঠ। ঠিক, ক্লাইভ এদের সাথে হাত মিলিয়েই সিরাজউদ্দৌলাকে হারান। এটাকেই বলা যায় বাংলায় কোম্পানির ক্ষমতা দখলের প্রথম ধাপ। আর এরপরে তো সেই বিখ্যাত লুটতরাজ। হ্যাঁ, বাংলা থেকে যে বিপুল সম্পদ ব্রিটেনে গেল, প্রায় ২.৫ মিলিয়ন পাউন্ড। ড্যালরিম্পল বলছেন, ওই সময়ে ব্রিটেনের যা মোট রাজস্ব আয়, তার প্রায় অর্ধেক। ভাবা যায়, এই টাকা নিশ্চয়ই কোম্পানির শক্তি অনেক বাড়িয়ে দিয়েছিল। বহুগুণে। কিন্তু আসল সামরিক পরীক্ষাটা আসের কয়েক বছর পর। বক্সারের যুদ্ধ, ১৭৬৪। একদম। এবার কিন্তু শুধু বাংলার নবাব নন, খোদ মুঘল সম্রাট শাহ আলম আর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, ৩ জন মিলে লড়েছিলেন কোম্পানির বিরুদ্ধে। ৩ জন হেভিওয়েট একসাথে? হ্যাঁ, কিন্তু কোম্পানির প্রশিক্ষিত বাহিনী আর রণকৌশলের কাছে তারাও টিকতে পারলেন না। এই জয়টাই কিন্তু উত্তর ভারতে কোম্পানির একচ্ছত্র আধিপত্য প্রায় নিশ্চিত করে দেয়। আরে ঠিক পরের বছরই তো সেই দেওয়ানি লাভ, তাই না? হ্যাঁ, ১৭৬৫। ঠিক। ক্লাইভ দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা দেওয়ানি আদায় করে নিলেন, বছরে মাত্র ২৬ লক্ষ টাকার বিনিময়ে। এটা তো সাংঘাতিক ঘটনা, একটা কোম্পানি ট্যাক্স আদায় করছে। শুধু ট্যাক্স আদায় না, এটা আসলে একটা কর্পোরেশনকে প্রায় সার্বভৌম ক্ষমতা দেওয়া। বিশ্ব ইতিহাসে এমন ঘটনা খুব কমই আছে। কোম্পানি কার্যত শাসকের ভূমিকায় চলে এলো। কিন্তু এই ক্ষমতা পেয়ে কি সবকিছু ঠিকঠাক চলছিল, নাকি এর কোনো খারাপ দিকও ছিল? খারাপ দিক ভয়ঙ্কর দিক ছিল। ক্ষমতা দখলের মাত্র ৫ বছরের মাথায় ১৭৭০-এ বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ হল। প্রায় ১,২০,০০,০০০ লোক মারা যায়। ১,২০,০০,০০০ মানে প্রতি ৩ জনে একজন? হ্যাঁ, কোথাও কোথাও প্রতি ৩ জনে একজন, কোথাও তারও বেশি। অভিযোগটা ছিল যে কোম্পানির লাগাম ছাড়া রাজস্ব আদায় আর কর্মচারীদের লোভ এই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। ব্রিটেনে এর কোনো প্রতিক্রিয়া হয়নি? এত বড় একটা ঘটনা। হয়েছিল তো, ভালোই প্রতিক্রিয়া হয়েছিল। কোম্পানির বাড়াবাড়ি, অফিসারদের লোভ নিয়ে ব্রিটেনে খুব সমালোচনা শুরু হয়। স্যামুয়েল ফুটের নাটক দ্য নবাব, উইলিয়াম বোল্টসের বই, এগুলো বেশ আলোড়ন ফেলে। হেস্টিংসের ইমপিচমেন্টের কথাও তো শোনা যায়। হ্যাঁ, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে পার্লামেন্টে ইমপিচমেন্টও হয়। যদিও তিনি শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যান, কিন্তু এই ঘটনাগুলো কোম্পানির কাজকর্মকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। আচ্ছা, এত কিছুর পরেও কি ভারতে কোম্পানির সামনে আর কোনো বড় বাধা ছিল? অবশ্যই ছিল। দুটো বড় শক্তি তখনও বেশ সক্রিয়। একদিকে বিশাল মারাঠা সাম্রাজ্য, পুনে কেন্দ্রিক মারাঠারা তখন ভারতের সবচেয়ে শক্তিশালী দেশীয় শক্তি, এতে কোনো সন্দেহ নেই। মারাঠারা। আর আর দক্ষিণে মৈশূর সালতানাত, হায়দার আলী আর বিশেষ করে তার ছেলে টিপু সুলতান। টিপু সুলতান, এর নাম তো খুব শোনা যায়। হ্যাঁ,
টিপু ছিলেন অসাধারণ যোদ্ধা এবং উদ্ভাবকও। ফরাসিদের সাহায্যে উনি এক আধুনিক সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, এমনকি রকেট প্রযুক্তিতেও তারা এগিয়েছিলেন। ১৭৮০ সালে পন্নী নদীর তীরে তার হাতে কোম্পানি একবার বুড়িতরা পরাজিতও হয়। তাহলে এই বাধাগুলো দূর করার জন্যই কি ওয়েলেসলির আশা? একদম ঠিক। লর্ড ওয়েলেসলি এলেন গভর্নর জেনারেল হয়ে। তার লক্ষ্যই ছিল দুটো: ভারতে ব্রিটিশ শাসনকে নিরঙ্কুশ করা আর ফরাসি প্রভাব একেবারে শেষ করে দেওয়া। খুবই আগ্রাসী নীতি নিয়েছিলেন তিনি। টিপু সুলতানের শেষ পরিণতি তো? হ্যাঁ, ১৭৯৯ সালে শ্রীরঙ্গপট্টনমের যুদ্ধে টিপু সুলতান বীরের মতো লড়তে লড়তে মারা যান। মৈসুরের পতন হয়, আবার চলে লুটপাট। প্রায় ২ মিলিয়ন পাউন্ডের সম্পদ ব্রিটেনে যায়। শোনা যায় ওয়েলেসলি নাকি বলেছিলেন, ভারতের মৃতদেহের স্বাস্থ্য পান করছি। কি ভয়ানক কথা! টিপুর পতনের পর তাহলে শুধু মারাঠারাই রইল? মূলত হ্যাঁ। এরপর ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেসলি, যিনি পরে ডিউক অফ ওয়েলিংটন হয়েছিলেন, আর লর্ড লেক, এরা মিলের মারাঠাদের বিরুদ্ধে নামলেন। ১৮০৩ সালের অ্যাসাই আর দিল্লির যুদ্ধ, এই দুটো যুদ্ধে মারাঠা শক্তি চূড়ান্তভাবে ভেঙে পড়ে। তার মানে ভারতে কোম্পানির সামনে আর কোনো বড় শক্তি রইল না? রইল না। ১৮০৩ সালে কোম্পানি দিল্লিও দখল করে নেয়। আর মুঘল সম্রাট শাহ আলম, তিনি তখন অন্ধ, ক্ষমতাহীন, কার্যত কোম্পানির পেনশনার হয়ে গেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোম্পানি নাকি তার নামটা ব্যবহার করত। হ্যাঁ, এইটাই তো পরিহাস। কোম্পানি নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই ক্ষমতাহীন মুঘল সম্রাটের নামই ব্যবহার করে গেছে। ভাবুন একবার, কোথায় সেই প্রতাপশালী মুঘল সাম্রাজ্য আর কোথায় তার এই করুণ পরিণতি। সত্যি অবিশ্বাস্য। মাত্র ৫০ বছর একটা কোম্পানি ব্যবসা করতে এসে একটা গোটা সাম্রাজ্য গড়ে ফেলল, যাকে বলা যায় সাম্রাজ্যের মধ্যে আরেক সাম্রাজ্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই পুরো সাম্রাজ্যটা গড়ার খরচ কিন্তু ব্রিটেন দেয়নি। সবটাই উঠেছে ভারতীয় সম্পদ লুট করে, ভারতীয়দের থেকে ঋণ নিয়ে, আর প্রায় ১.৫ লক্ষ ভারতীয় সিপাহীর এক বিশাল বাহিনী তৈরি করে, যার মাথায় ছিল মাত্র ১০০ খানেক ইংরেজ অফিসার। একটা প্রাইভেট কোম্পানি যার মূল লক্ষ্য লাভ করা, সে কিভাবে একটা গোটা উপমহাদেশকে গ্রাস করে ফেলল, মুঘলদের সরিয়ে নিজেরা ভাগ্যবিধাতা হয়ে বসল? ঠিক, এই প্রশ্নটাই হয়তো আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক। কর্পোরেট ক্ষমতার এই চেহারা, এর আগ্রাসন, এটা নিয়ে আরও অনেক ভাবার অবকাশ আছে, তাই না?